দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট 9 দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম। তবে শাহবাগ পার হওয়ার পর পুলিশ তাদের আটকে দিয়েছে। মঙ্গলবার বিকেল 4:45টার দিকে পদযাত্রাটি শাহবাগ পার হয়ে বাংলা মোটরের দিকে যাওয়ার সময় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। এই সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে যে হাজার হাজার কোটি ডলার পাচার হয়ে গেছে, এর মধ্যে কয়েকশো কোটি ডলার চলতি বছরই ফিরিয়ে আনা সম্ভব বলে আশার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। শীঘ্রই যা অধ্যাদেশ আকারে জারি হবে। অর্থ ফেরত আনতে প্রায় 200টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদের মধ্যে প্রায় 30টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার। জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণকে ঘিরে আমরা রাজনীতি করি, সুতরাং আজকে দেশের মানুষ দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি কষ্টে আছে। রাজনীতিবিদরা কেন এসব বিষয়ে বেশি বেশি ডিবেট করছে না যে আমি কিভাবে বাজার ব্যবস্থাপনা সাজাবো, উৎপাদন কিভাবে বাড়ানো হবে, এসব নিয়ে আলোচনা হচ্ছে না। জাতির সামনে এসব নিয়েও কথা বলা উচিত। মঙ্গলবার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে ৭১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে আদালত মামলার তদন্তের স্বার্থে কারাগারে থাকা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক সম্প্রতি তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। গত 4 মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আবেদন মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন। এই মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 এপ্রিল পর্যন্ত ধার্য করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশ এখন একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত 3টার দিকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই মন্তব্য করেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, গতকাল প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়ন বন্ধে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়টি আলোচনা হয়। এই উপদেষ্টা আরও জানান, সরকার ইতোমধ্যেই কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। বিভিন্ন স্থানে অপরাধীদের গ্রেফতার চলমান রয়েছে এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার জন্য সরকার তৎপর রয়েছে। এছাড়াও সরকার ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা এবং তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করেছে। মাহফুজ আলম বলেন, সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং এ বিষয়ে ইতোমধ্যে সমন্বিত তৎপরতা শুরু হয়েছে। তিনি দাবি করেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার, সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে সফল হয়েছে। সামরিক বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী মহল এবং মিডিয়ার মধ্যে বিরোধ, পাশাপাশি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তির একত্রিত হওয়ার প্রক্রিয়া সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। তথ্য উপদেষ্টা বলেন, সরকার এখন একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, স্বার্থান্বেষী মহল জনগণের ঐক্যকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তিনি মনে করেন, সেনাবাহিনী, রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানকারীদের মুখোমুখি না করাই সরকারের জন্য ভালো হবে। এদিকে মাহফুজ আলম আরও জানান, দেশে বর্তমান পরিস্থিতি আসলে একটি যুদ্ধের মতো, যা বাইরের শক্তির দ্বারা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটি একটি কন্ট্রোল রুম থেকে পরিচালিত হচ্ছে এবং প্রতি সপ্তাহে এই যুদ্ধের কর্মসূচি মনিটর করা হয়। আমাদের ঐক্যবদ্ধভাবে এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। তিনি অভিযোগ করেন, এই পরিস্থিতির ফলে রাষ্ট্র সরকার, গণহত্যা ও লুটপাটের বিচার, প্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং গণতান্ত্রিক রূপান্তরের কাজ অনেকটাই পিছিয়ে যাচ্ছে। তিনি আশাবাদী যে সরকার পরিবর্তনের পরিকল্পনা থাকলেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্র সংস্কারের বিষয়েও দৃশ্যমান অগ্রগতি হবে। এছাড়া খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেছেন।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার ১৩ মার্চ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন শুক্রবার ১৪ মার্চ শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন মহাসচিব। এরপর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা শরণার্থী স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ওই দিন রাতেই তিনি ঢাকায় ফিরবেন। সফরের তৃতীয় দিন শনিবার ১৫ মার্চ ঢাকায় থাকা সংস্থাটি কর্মকর্তাদের সঙ্গে বসবেন জাতিসংঘের মহাসচিব। একই দিন তরুণ, নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ওই দিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন গুতেরেস। রমজান মাস হওয়ায় মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ সফরকালে জাতিসংঘের মহাসচিব একদিন রোজা থাকবেন। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি ঢাকাস্থ জাতিসংঘ অফিস। জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অবশেষে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে খনিজ চুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্পের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন জেলেনস্কি। দুই রাষ্ট্রনেতার প্রকাশ্যে বাকবিতণ্ডার পর ফের সৌদি আরবে আলোচনা টেবিলে আজ মঙ্গলবার বসছে আমেরিকা এবং ইউক্রেন। বাকবিতণ্ডার পরে ক্ষমা চেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনটাই জানিয়েছেন পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ট্রাম্পের বিশেষ কূটনীতিক স্টিভ উইটকফ। ট্রাম্প এবং জেলেনস্কির প্রশাসনের মধ্যে এবার বৈঠক হবে তৃতীয় একটি দেশ সৌদি আরবে। ওই বৈঠকের ঠিক আগে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে উইটকফ জানালেন ক্ষমা চেয়ে জেলেনস্কির চিঠি পাঠানোর তথ্য। ওভাল অফিসে দুই রাষ্ট্রনেতার দৃশ্যত নজরবিহীন বিতণ্ডা নিয়ে আগেই মুখ খুলেছেন জেলেনস্কি। এমনকি সমাজ মাধ্যমে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। জেলেনস্কি জানান, তর্কাতর্কির ঘটনায় তিনি অনুতপ্ত। যদিও সমাজ মাধ্যমের ওই পোস্টে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ ছিল না। পরে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের ভাষণের সময়ও ওই বাকযুদ্ধের কথা উঠে আসে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছেন। ট্রাম্প আরও জানান, রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা টেবিলেও বসতে আগ্রহী হয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট চিঠিতে সেই কথা উল্লেখ করেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। ওই চিঠির অংশবিশেষ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও পরে শোনানো হয়েছে। তবে সে সময় চিঠিতে ক্ষমা চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসেনি। সোমবার ট্রাম্প প্রশাসনের কূটনীতিক উইটকফ ফক্স নিউজকে বলেন, জেলেনস্কি একটি চিঠি পাঠিয়েছেন। ওভাল অফিসের গোটা ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধি দল, ইউক্রেন এবং ইউরোপীয়দের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও কোন চিঠির কথা উইটকফ বলতে চেয়েছেন তা স্পষ্ট হয়নি। রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিচ্ছেদের গুঞ্জন এর আগেও চাউর হয়েছে একাধিকবার। সম্প্রতি রণবীরের মন্তব্যের জেরে বিয়ে বিচ্ছেদের গুঞ্জন বি-টাউনে। অভিনেতা লিখেছেন, দীপিকা তার নাগালের বাইরে চলে যাচ্ছে। মাস ৬ আগেই মা হয়েছেন দীপিকা। তার কিছুদিন আগে সিনেমার শুটিং থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবার একটু একটু করে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই প্যারিসে আন্তর্জাতিক একটি ফ্যাশন শোতে যোগ দিয়েছেন তিনি। আর সেই ছবি ভক্তদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে হ্যান্ডেলে শেয়ার করেছেন দীপিকা। আর সেখানেই রণবীরের মন্তব্যের জেরে এমন বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছে। টানা কয়েকদিন ধরেই চর্চা রয়েছেন বলিউড অভিনেত্রী রোজলিন খান। একদিকে যেমন তার ক্যান্সারের যন্ত্রণা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে নানা চর্চা, তেমনি আবার হিনাকে নিয়ে তার নানা মন্তব্য নজর কেড়েছে সকলের। হিনা প্রচারের জন্য ক্যান্সার নিয়ে এত পোস্ট করেন বলে তিনি দাবি করেছেন। তেমনি আবার অনেকেই রোজলিনের একের পর এক হিনাকে আক্রমণ নিয়েও তুলেছেন নানা প্রশ্ন। রোজলিনের কথায়, সৌভাগ্য অথবা দুর্ভাগ্যবশত আমাদের দুজনেরই একই হাসপাতালে চিকিৎসা চলছে। আমাদের চিকিৎসক, নার্স সব এক। তাই সেখানেই আমি জানতে পারি যে হিনাও এই রোগে আক্রান্ত। তবে চিকিৎসা খুব ভালো হচ্ছে।
এবং হিনা সুস্থ আছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। একই হাসপাতালে একই রোগের একই চিকিৎসকের কাছে চিকিৎসা চলার পরেও কেন তিনি সুস্থ হয়ে উঠছেন না, এ কথা ভেবেই অদ্ভুত এক কষ্ট হতে থাকে রোজলিনের। চিকিৎসকদের সঙ্গে কথা বললে তিনি জানতে পারেন দুজনের স্টেজ একেবারেই আলাদা। তার ভাষ্য, চিকিৎসকরা আমায় জানায় তোমার স্টেজ 4 আর হিনার স্টেজ 2, তাই তুলনা করো না দুজনের রোগের মধ্যে। চিকিৎসকদের কথার সঙ্গে হিনার বক্তব্যের পার্থক্য দেখে স্তম্ভিত হয়ে যান রোজলিন। তিনি বলেন, হিনাকে দেখলাম সংবাদ মাধ্যমকে বলছেন তার স্টেজ 3। তখন আমার মনে হয়েছিল এটা হিনা ঠিক করছে না, সবসময় তিনি ক্যান্সার নিয়ে কথা বলেন, তা বলে স্টেজ নিয়েও এভাবে মিথ্যা বলবেন? ও তো এমনি জনপ্রিয়, তারপরেও কেন এমন মিথ্যা বলার প্রয়োজন? এরপর যখন দেখলাম কেমনিও স্কুবা ড্রাইভিং করছেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্টও করছেন, তখন মনে হয়েছিল মানুষের সত্যিটা জানা প্রয়োজন। তবে ক্যান্সার আক্রান্তদের ক্ষেত্রে রোজলিন বলেন, প্রতিটা মানুষের লড়াই আলাদা, যন্ত্রণাও আলাদা, তাই মনের জোর রেখেই বাঁচতে হবে। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে গোলাপি বলের ব্যবহার হচ্ছে বেশ কয়েক বছর ধরে, যদিও সব দেশে বিষয়টি এখনও প্রচলিত নয়। এই যেমন বাংলাদেশে প্রথমবার গোলাপি বলে দিবারাত্রির টেস্ট আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ ক্রিকেট লিগের আসন্ন আসর গোলাপি বলে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। মূলত আগামী এপ্রিল-মে মাসে অতিরিক্ত গরমের কারণে দিবারাত্রির টুর্নামেন্ট করার কথা বিবেচনায় রেখেছে বিসিবি। এতে করে গোলাপি বলের টেস্ট খেলতেও সুবিধা হবে। আর এ প্রসঙ্গে আকরাম খান গণমাধ্যমকে বলেন, আমরা এটা বিবেচনা করছি। টুর্নামেন্ট যেহেতু মে মাসে অনুষ্ঠিত হবে, এজন্য আমরা ভিন্ন কিছু করতে চাই। ওই সময় গরম একটা আলাদা ফ্যাক্টর থাকবে। যেহেতু আমরা গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি, তাই আমাদের এমন ভেন্যু লাগবে যেখানে ফ্লাড লাইট নিয়ে কোনো সমস্যা হবে না।